82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে। এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন প্রসিকিউশনের পক্ষে। আজকে যে মামলাটা ছিল এটা 2007 সালে আহ, তৎকালীন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের সময় ফাইল করা। এই মামলায় আসামি ছিল তিনজন। একজন তারিক জিয়া প্রিন্সিপাল অ্যাকিউজড, জুবাইদা রহমান তার ওয়াইফ এবং তার শাশুড়ি ইকবাল মানবান। এইটাতে আসলে প্রসিকিউশন যেটা ডিফেক্ট করে ফেলেছে আমি মনে করি যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে প্রসিকিউশন যে মামলা ফাইল করলো সেখান থেকে একটা শুরু, আর একটা সেকেন্ড পার্টটা হচ্ছে যে স্পেশাল জাজ কিভাবে রায়টা দিল। তো দেখেন, একটা মামলা ফাইল করছে, ডেট অফ অকারেন্স দেখাচ্ছে 82 সাল থেকে। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলদ করে ফেলেছে। এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন প্রসিকিউশনের পক্ষে। যে প্লাস হচ্ছে দেখেন যে এফআইআরের মধ্যেই বলছে যে জুবাইদা রহমান যিনি অ্যাপিল্যান্ট এখানে একমাত্র, তার বিরুদ্ধে 35 লক্ষ টাকা যে ওই ডিসপ্রপোর্শনেট টু হার নন সোর্স অফ ইনকাম, তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। এফআইআরের মধ্যে আবার বলছে যে জানতে পেরেছে তারা যে আসামিদের কাছ থেকে, তাদের বিবরণী থেকে, এই 35 লক্ষ টাকা জুবাইদা রহমানের মা তাকে দিয়েছে কোথা থেকে, সেটাও তার মাও আবার বলেছে যে হ্যাঁ তাদের বাড়ি আছে, সম্পদ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, মহাখালীতে আছে। তারপরে এগুলো কিন্তু পৈতৃক সম্পদ, মতিঝিলে আছে। সেইখানকার ভাড়া থেকে তারা এই 35 লাখ টাকার দুইটা চেকের মাধ্যমে, আলাদা আলাদা চেক, একটা 25 লাখ, একটা 10 লাখ, তার মেয়েকে উনি গিফট দিয়েছে। তো এটা খুব রিজনেবল একটা ব্যাখ্যা। তো আয়ুষ সাহেব তৎকালীন ইনভেস্টিগেশন অফিসার এটা বিশ্বাস করেনি, বিশ্বাস না করে বলেছিল যে এটা তারেক রহমানের টাকা। এই ছিল অ্যালিগেশন। তো এটা কোর্ট হচ্ছে 27 সাবসেকশন 1 অফ দ্য অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্ট, কোর্টের বিবেচনার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, তার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে যে কোর্ট যদি মনে করে যে এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য তাহলে কোর্ট বিশ্বাস করতে পারে। এখন নিচের কোর্ট দেখেন তাড়াহুড়ো করতে গিয়ে যে ভুলগুলো করে ফেলেছে, যেটা প্রসিকিউশনের জন্য খুব ক্ষতি হয়ে গেছে। উনি ওই 2 মাস 4 দিনে 42টা সাক্ষী কমপ্লিট করেছে, যেটা আইনের বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ ইম্পসিবল। আইনের বিপক্ষে কিছু না, এটা করতেই পারে 2 মাসে, আরও করতে পারে, 1 মাসেও করতে পারে, কিন্তু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইম্পসিবল। এই তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছে, সেই চার্জটা 3 লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কী, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এবং সাক্ষী লিখছে মনে হচ্ছে যেন উনি রায় দিচ্ছে। সাক্ষীর ভাষা হবে, সাক্ষী নিজে যে সাক্ষী হচ্ছে তার মুখের ভাষাটাই হবে সাক্ষীতে। এখন উনি রেকর্ড করছে কি ওনার নিজের মতো করে, তিনি তাকে এটা বলতে পারেন না। সাক্ষী যখন বলছে আমি এই করেছি, আমিই লিখতে হবে। ওই সময় তো আপনাদের প্রসিকিউশন ছিল মানে হচ্ছে যে ছিল। আপনি কি আপিল করবেন এই মামলায়? এইটা হচ্ছে আমার এখতিয়ারাধীন না, আমি এটা রেফার করব টু দ্য কমিশন উইল টেক দিস। আপনি শুনানিতে একটা জিনিস বলেছিলেন যে মামলার যে যেভাবে প্রক্রিয়া হয়েছে মামলাটা ত্রুটিপূর্ণ ছিল এবং চার্জ গঠনটা ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু এর ভিত্তিতেই তড়িঘড়ি করে সাজা দেওয়া হয়েছে। এখন যদি আপনারা আপিল না করেন, 587 দিনের যে মার্জনা করা হয়েছে, আবার যদি কোনো ক্ষমতা চেঞ্জ, আবার কি এই মার্জনা করে আবারও কি এই রায় চেঞ্জ করা হবে? এটা তো পুরোপুরি কোর্টের উপর ডিসিশন, যে কোর্ট কি রায় চেঞ্জ করবে কি না করবে, এটাকে আমি এখানে দাঁড়াই বলতে পারি। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা হচ্ছে প্যানেল লয়ার, আমরা মতামত জানাবো কমিশনকে, কমিশন উইল টেক ডিসিশন যে তারা আপিল করবে কি করবে না। তার মানে আসিফ ভাই মামলার আমি পুরো ফ্যাক্ট তুলে ধরে আমি হচ্ছে কমিশনের কাছে রিপোর্ট করব। জি, তার মানে হচ্ছে যে মামলার এটা এইভাবে তো বলা যাবে না।